আসসালামু আলাইকুম। পঞ্চমাঞ্জন আজ 18/5/2024 চলছে উপজেলা নির্বাচন। কোনো মন্ত্রী এমপির নিকটাত্মীয়কে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করেছিলেন স্বয়ং আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা। দলীয় প্রধানের নির্দেশ কেউ কি মানছে? মানছেন না। কারণ কি? আমি আর ডামি নির্বাচন করতে গিয়ে কি দলের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন দলীয় প্রধান? সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদত হোসেন ডাজ নট কেয়ার এনিবডি, নট নড়ন চড়ন, হাইকোর্টের অর্ডার নিয়ে নির্বাচনে লড়ছে। তার আরেক ভাই বেশ ইন্টারেস্টিং আর কি, কয়েকদিন আগে ডিক্লার দিয়েছিল কাদের মির্জা। কাদের মির্জা সাহেব কয়েকদিন আগে ডিক্লার দিয়েছিলেন যে মির্জা সাহেবের পছন্দের প্রার্থীকে যারা ভোট না দেবে তার জন্য তাদের ভোট কেন্দ্রে আসার দরকার নাই। এর আগে কাদের মির্জা তার পরিবারের পরিচয় দিতে গিয়ে নিজেদের পরিবারকে গরুচোর পরিবার বলে পরিচয় করে দিয়ে সমালোচিত হয়েছিলেন। যাই হোক, ভালো পরিবার, নিঃসন্দেহে এতগুলো নেতা উঠে আসছেন সেই পরিবার থেকে। এদিকে ওবায়দুল কাদের বলছেন দলে শৃঙ্খলা মেনে চলতে হবে, ঘরের ভিতর ঘর করবেন না, মশারির মধ্যে মশারি টানাবেন না, শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা ডিসিপ্লিন ভঙ্গ করবে অবশ্যই তাদের শাস্তি ভোগ করতে হবে। শেখ হাসিনার শাস্তি দেওয়ার কায়দা একটু ভিন্ন রকম। যারা বুঝেছেন, যারা পেয়েছেন সেই শাস্তি তারা ঠিকই বুঝছেন, আর যারা পাননি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়। অবশ্য এখানে দেখা যাচ্ছে বিএনপি বেশ শক্ত অবস্থানে আছে। তারা ইলেকশনে যাবে না, দলীয় সিদ্ধান্তের বাইরে দলের নির্দেশ অমান্য করে তারা নির্বাচনে অংশ নিচ্ছে, সাথে সাথে তাদের বহিষ্কার করে দিচ্ছে। এবং আমার মনে হয় তারা ঠিক করছে, কারণ 5% বিএনপি ক্যান্ডিডেটকে নির্বাচনে জিতে আসতে দেবে কিনা সরকার সন্দেহ আছে। খামাখা কেন তারা এই তামাশার নির্বাচনকে বৈধতা দিতে হবে? এটা তো নির্বাচন না। নির্বাচনগুলো সবই, ইউপি নির্বাচন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব নির্বাচন হয়ে গেছে, একটা তামাশার ব্যাপার, এটা বান্দর নাচ। সরি, আচ্ছা যাক, নির্বাচন যাক। অধ্যাপক ডক্টর আবুল হাসান মাহমুদ সাদিক এশিয়ান ইউনিভার্সিটির সাবেক উপাচার্য এবং বোর্ড অফ ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান। অধ্যাপক স্যার নিজের বাড়িকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখিয়ে 25 কোটি টাকা জয় বাংলা করে দিয়েছে। এখন এই চুরি চামারি শুধু রাজনীতিবিদরাই করবে, ভিসি স্যাররা করবে না, তা হবে না, তা হবে না। দেখি আবার আরেকটি, কয়লা আমদানিতে 5% শুল্ক বর্তমানে আছে, এটাকে বাড়িয়ে সরকার করতে চায় 22%। গ্যাসের ক্ষেত্রে বর্তমানে আমদানি শুল্ক আছে 22%, জ্বালানি তেলও কিছুটা অ্যাডজাস্ট করে করতে চায় 22%। সব ধরনের জ্বালানির আমদানি শুল্ক একই রকম রাখার চিন্তা করছে সরকার। ইহা কি বলে? সমন্বয়, মূল্য সমন্বয়। আচ্ছা, আর একটা খবর, যানজটের খবর প্রতিদিন দেখা যাচ্ছে। রাজধানীর আগমন ও বহির্গমনে পোস্তখোলা বাবুবাজার সেতু ব্যবহার করেন দক্ষিণবঙ্গের মানুষ। এখন দেখা যাচ্ছে সকাল থেকে শুরু হওয়া টিকাটুলির এই যানজট রাত পর্যন্ত প্রবেশমুখ ছেড়ে কাকরাইল পর্যন্ত বিস্তৃতি লাভ করছে।
ফলে এই দীর্ঘ সময় যানজট কাটিয়ে ঢাকায় আসা যাওয়া অনেকটা যুদ্ধের মতো। রাস্তা খোঁড়াখুড়ির কারণে বর্ষা মৌসুমে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। নো ডাউট প্রতি বছর যা হয়। কী করবেন? নো প্রবলেম অ্যাট অল। ডোন্ট কাম অন দ্য রোড। বাড়িতে বসে থাকেন, রাস্তায় বেরোনোর দরকারটা কি? প্রবলেম সলভ। আচ্ছা, আবহাওয়া অফিসের একটা নিউজ। ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল সহ রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহ শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকবে আর কি, থাকতে পারে। আর একটা নিউজে তারা আবার জানাচ্ছে, দেশের 8টি বিভাগে বৃষ্টির কারণে শনিবার থেকে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। কদিন আগে দেখলাম আবহাওয়া দপ্তরের সব রাডারগুলি নষ্ট। এমন এগুলোর মাথাও নষ্ট নাকি? একদিকে বলছে হিট অ্যালার্ট জারি, আর একদিকে বলছে তাপমাত্রা হ্রাস পাবে। এতে দেখি সব কানার হাট বাজার। এবার ছাত্রলীগ। চন্দনায় শেখ গাছবাড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাফফাতুন নূর চৌধুরী, ভেরি পাওয়ারফুল স্টুডেন্ট ইনডিড, রড দিয়ে বাড়িয়ে ফ্যান ভাঙ্গার কালে অফিস সহায়ক প্রযুক্তা পাল বাধা দিতে গেলে তাকে পিটিয়ে চামেক হসপিটালে পাঠিয়ে দেয়। এরপরে চলে যায় মর্দা মমিন একদম অধ্যক্ষের অফিসে। অধ্যক্ষের অফিসে ঢুকেই সামনে পান প্রফেসর ডক্টর A.K.M. আতিকুর রহমানকে। তার মুখে ঘুষাঘুষি করে, প্রফেসর তো কী হয়েছে বাবা, আমি ছাত্রলীগ করি, আমার প্রতাপ দেখাতে তো হবে, তোমরা তো আমাকে কেয়ারই করো না। আই অ্যাম ফ্রম ছাত্রলীগ। ব্যাস, মুখে ঘুষি, কেস হয়েছে। আর এসব কেসে কী বা? আরেক ছাত্রলীগ নেতা আলিফ ইয়ামান পায়েল, চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি, সেও কম দেয় না। তার প্রতিবেশী দুটো মেয়ে, যমজ বোন লাম এবং মিম। ওই ছাত্রলীগ নেতা গাছ কাটতে গেলে এই দুই বোন তাদের আঙ্গিনার কলা গাছ কাটতে নিষেধ করে, কলা গাছের যাতে ক্ষতি না হয় এই জন্য নিষেধ করে। এই মেয়েরা গিয়ে বাধা দেবে নেতাকে, তাহলে ইজ্জত থাকে কত, দেখি মেনে নেওয়া যায়? দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটায় মাথা টাথা ফাটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এই চেতনার ট্যাবলেট খেয়ে উজ্জীবিত ছাত্রলীগ এ তো আর জঙ্গি না যে তারা কাউকে পরোয়া করে চলবে। তারা তো আর জঙ্গি না। জয় তো ছাত্রলীগ, তোমাদের জয় হোক বাবা। রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন গ্রামের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গিয়ে ভোজের আয়োজন করেন, কারণ তার বড় ভাই দাঁড়িয়েছে উপজেলার চেয়ারম্যানে। স্থানীয়দের উনি ভুরি ভোজ করাইলেন, করিয়ে ভোট চাইলেন। সরকারি কর্মকর্তারাই এই ভোটের তামাশাকে জাগ্রত রাখছে। তারা কেন বাবা আবার এইসব নির্বাচন পূর্ব আচরণবিধি মানতে দেবে? এটা কোনো কথা হলো? আজ 18ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ধানমন্ডি 32 নম্বরে একটা র্যালি আয়োজন করেছিল স্বেচ্ছাসেবক লীগ। লীগের কোনো কর্মসূচি হবে আর এখানে সংঘর্ষ হবে না, গ্রুপিং হবে না, মারামারি হবে না, তাই কি হয়? ইট ক্যান নট বি। র্যালি চলাকালীন মানিকনা এভিনিউতে দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে মেহেদি নামে এক কর্মী নিহত, স্ট্যাবিং করে খতম করে দিল। তার মা লিপি শিকদার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের আবার সাধারণ সম্পাদক। এই লাগামহীন আনুকূল্য সরকারের কাছ থেকে পেতে পেতে এরা এখন সন্ত্রাসী লীগে পরিণত হয়ে গেছে। এমন জায়গায় গেছে এদের ফেরানো আর সম্ভব না, নো রিটার্নে চলে গেছে। দেখ, বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। এ নিয়ে বিবিসি এর প্রকল্প খরচ নিয়ে একটা প্রতিবেদন করেছে। এটা বিবিসি বলতেছে, এই বিদ্যুৎ প্রকল্প যতগুলি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে তার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল। প্রকল্পে খরচ হয়েছে ৫২,০০০ কোটি টাকা, যা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে সবচেয়ে ব্যয়বহুল। প্রকল্পটি কেন এত ব্যয়বহুল? এর চুক্তি হয় ২০১৪ সালে, কাজ শুরু হয় ২০১৭ সালে। তখন ব্যয় ধরা হয়েছিল ৩৬,০০০ কোটি টাকা, তা বাড়িয়ে করা এখন হলো ৫২,০০০ কোটি টাকা। বেগমপাড়ার চার্জ সহ একই সক্ষমতার অন্য অন্য যারা করছে রামপাল, একই সক্ষমতা, এবং সেখানেও বেগমপাড়ার চার্জ অ্যাড হয়েছে। তারপরে তার নির্মাণ ব্যয় ছিল 16,000 crore, 16,000 কোটি টাকা। আর পায়রা কেন্দ্রে ব্যয় হয়েছে 20,000 কোটি টাকা। মাতার বাড়ি মাশাআল্লাহ 52,000 কোটি টাকা। বাংলাদেশের যে কোনো প্রকল্প আন্তর্জাতিক মাপকাঠি অনুযায়ী অতি মূল্যায়িত। প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলছেন, প্রকল্পটি তুলনামূলকভাবে বেশি খরচ হলেও এটা প্রকৃতপক্ষে ব্যয়বহুল না। প্রেগনেন্ট বাট স্টিল শি ইজ ভার্জিন, মন্দ না। যাই হোক, এই প্রকল্পে অর্থায়ন করেছে জাপান। মাতারবাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও 2টি বিদ্যুৎ কেন্দ্রের যে পরিকল্পনা করা হয়েছিল সেখানে নতুন অর্থায়ন করবে না জাইকা বলে জানিয়ে দিয়েছে। কদিন আগে এই মাতারবাড়ির হাতুড়ি কেনার গল্প ছাপা হয়েছিল পত্রিকায়। তখনই আমরা জানতে পারি 15,000 টাকার 2টা পাইপ কাটার কেনা হয়েছিল 93 লাখ টাকায়, প্রায় 1 কোটি টাকায়। আর 1600 টাকার হাতুড়ি কেনা হয়েছিল 1,82,000 কোটি টাকায়। অন্যান্য জিনিসের দাম কতগুণ বাড়িয়েছে সেটা আমরা কল্পনাই করতে পারবো না, আর এ নিয়ে তো প্রশ্নই করা যাবে না। শুনে শুভঙ্কর বলতেছে, গুরু বেক্কেলের মতো কথা কেন না তো, বেগমপাড়ার বেগমদের জন্য তো কিছু সঞ্চয় রেখে যেতে হবে নাকি? ওদিকে আবার দুবাইয়ের জমজমাট আবাসন ব্যবসা, এসব জিনিসের দাম তো বাড়বেই দেশে। মিস্টার দেবপ্রিয় ভট্টাচার্য এই প্রকল্প নিয়ে বলছেন, অর্থনৈতিক সুবিধাটা শুধু বাংলাদেশ ভিতরে না দেখে উপ-আঞ্চলিক সহযোগিতার দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। অর্থনৈতিক সুবিধাটা উপ-আঞ্চলিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। এই উপ-আঞ্চলিক দৃষ্টিভঙ্গিটা কী বাবা? উপ-আঞ্চলিক সহযোগিতাটা কি? নিজেরা লোন করে এনে সহযোগিতা করব প্রতিবেশীকে, গুড আইডিয়া, মহত্বের কাজ, গ্রেট। যাই হোক, দেশেই এই হাতুড়ির ঘা পড়লে আবসান গজায় যায় দুবাই। এই নিয়ে একটা রিপোর্ট হচ্ছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট, OCCRP, একটা এনজিও। এরা 6টা আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের নিয়ে গড়ে তুলেছে গ্লোবাল নেটওয়ার্ক। সম্প্রতি তারা রিপোর্ট প্রকাশ করায় হইচই পড়ে গেছে সারা বিশ্বে। দুবাই সরকার কীভাবে দুর্নীতিবাজদের অর্থ সুরক্ষা দেয়, কেন দেয়, কিভাবে দেয়, বিস্তারিত আছে এই রিপোর্টে।
এক সময়কার মরুভূমি এখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল হাব। দুবাই এখন শুধু অর্থ লগ্নিকারীদের জন্যই নয়, সারা বিশ্বে ক্রিমিনাল এবং দুর্নীতিবাজদের মিলন মেলায় পরিণত হয়েছে। নিজ দেশ থেকে পাচার করে আনা অর্থ লুকিয়ে রাখার জন্য নিরাপদ স্থান হচ্ছে দুবাই। অর্থ পাচারকারী, মাদক সম্রাট, রাজনীতিক এবং তার সঙ্গীরা এবং ফাইন্যান্সিং টেরোরিজমের যারা স্যাংশনপ্রাপ্ত, এইসব ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হচ্ছে দুবাই। ওসিসিআরপি সারা বিশ্ব থেকে এই ধরনের ব্যক্তিদের সম্পদের তালিকা, হু ওনস হোয়াট, কার কী আছে, এটা প্রকাশ করে দিয়েছে। দুবাই রিয়েল এস্টেট মার্কেটে ব্ল্যাক মানি ইনভেস্ট করা যায় সহজে। লার্জ ক্যাশ অর ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা করতে পারে বিপুল পরিমাণের অর্থের দিয়ে। কিন্তু তাদের এই অর্থের অরিজিন, এই অর্থের যে সূত্র কোথায়, কেউ প্রশ্ন করবে না। দুবাই হাউজিং মার্কেটে প্রায় $160 বিলিয়ন ফরেন ওনারশিপ আছে। $160 বিলিয়ন। সে যাক, এখন বাংলাদেশি অর্থ পাচারকারীদের কী অবস্থা দেয় একটু দেখি। গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়ে সেখানকার কমিউনিটিতে দেখা, এটা একটা ওপেন সিক্রেট, সেখানকার কমিউনিটিতে সবাই কিনছে। বাংলাদেশ থেকে বৈধ পথে টাকা নিয়ে আবাসন খাতে, রিয়েল এস্টেটে বিনিয়োগ করার কোনো সুযোগ নাই। আর বাংলাদেশ ব্যাংক কোনো বাংলাদেশিকে ওখানে বিনিয়োগের অনুমতিও দেয়নি। অথচ বাংলাদেশিদের এমন ভিলাও আছে সেখানে যার একটি বাজার মূল্য 300 কোটি টাকারও বেশি। ভিলার দাম এত বেশি দেখেই না 1600 টাকার হাতুড়ি কিন্তু 2 লাখ টাকা লাগে। দুবাই ভিলার দাম কমলে আমাদের দেশেও এইসব বালিশ, চাদর, পর্দার দাম কমে যাবে, শিওর। কোনো পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনতে এই আরব আমিরাত রাষ্ট্রটা কাউকে সহযোগিতা করে না। আর এই জন্য দুবাই বিনিয়োগের জন্য এত জনপ্রিয়। 2022 সালে দুবাইয়ে সম্পদ কিনেছেন 532 জন বাংলাদেশি। এর আগে 2020 সালে এদের সংখ্যা ছিল কিনেছিল 405 জন। ইইউ ট্যাক্স অবজারভেটরি অ্যাটলাস অফশোর ওয়ার্ল্ড নামে প্রকাশিত প্রতিবেদনের অনুযায়ী বিশ্বের নানা জায়গায় ট্যাক্স হেভেনে বাংলাদেশিদের প্রায় $6 বিলিয়ন অফশোর সম্পদ আছে। দুবাই, আবুধাবি, আজমান, শারজাতে বহু বাংলাদেশি নিজের নামে বা অন্যের নামে বাড়ি, ভিলা, ফ্ল্যাট, হোটেল, মোটেল কিনেছেন। অন্য দেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ থেকে ভিন্ন পথে নেওয়া অর্থ দিয়ে এইসব ধরনের সম্পদ করেছে সেখানে। বাংলাদেশ থেকে বিভিন্ন পথে যে প্রতিনিয়ত অর্থ আসছে এটা সবাই জানে। হুন্ডির মাধ্যমে মানি লন্ডারিং হয় বেশি। ধরুন দুবাই বসে কারো 1 কোটি দিরহাম দরকার, 10 মিনিটের মধ্যে ট্রানজ্যাকশন হয়ে যাবে। সে দুবাইয়ে 1 কোটি দিরহাম নিয়ে নেবে এবং সমপূর্ণ পরিমাণ মূল্য ঢাকাতে বসে পেমেন্ট করে দেবে, বাস, ঝামেলা শেষ। এদিকে গরিব মানুষের মাথা পিছু খাবার কেনার খরচ 2 বছর আগের তুলনায় 58% বেশি বলে জানাচ্ছে আজকের প্রথম আলো। সবজি বিক্রেতারা বলছেন 1 কেজি সবজি কেনার লোকের সংখ্যা অনেক কমে গেছে। এখন আধা কেজি 250 গ্রাম করে ক্রেতারা সবজি কিনছেন। বাজারে পণ্য সরবরাহের ঘাটতি নাই, কিন্তু বাজার ব্যবস্থাপনায় শক্তিশালী কয়েকটি গোষ্ঠীর আধিপত্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ কারণে এদের রিপোর্ট অনুযায়ী গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে 17% মানুষ খাদ্য ঝুঁকিতে ছিল, যা এর আগের মাসের তুলনায়
2% বেশি। দেশের ৬৮% মানুষ জীবনযাত্রার ব্যয় কমিয়ে টিকে থাকার চেষ্টা করছে, আর ৪৩% মানুষ বাকিতে খাবার কিনছে। ২২% মানুষ স্বাস্থ্য ও চিকিৎসা বাবদ খরচ কমিয়ে দিয়েছে, আর ১৩% মানুষ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে। দেখ, শেষ করি শুভঙ্করের ছোট্ট একটা চোখ দিয়ে। পাত্রপক্ষ কনে দেখতে আসছে। তো কনে দেখতে আসলে তো পাত্রপক্ষ সবসময় এই কনেকে নানান রকম প্রশ্ন করে। এখানেও ওই কনেকে প্রশ্ন করা হলো, আচ্ছা মা, বলো তো পৃথিবী কেন ঘোরে? তো পাত্রী উত্তর দিচ্ছে, পেটের জ্বালায়। আর এই জ্বালায় আমার বাবাও পকেট মারে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।